তোমাকে জড়িয়ে ধরবো আমি, কিন্তু এটা কি ঠিক হবে? কেন? আমরা তো হাজবেন্ড ওয়াইফ। তবু কিছুদিন পর এসব করলে ভালো হতো না? কেন? তোমার মনে অন্য কোনো মেয়ে আছে নাকি? আরে না পাগলি। তাহলে আমাকে জড়িয়ে ধরো। তোমার শরীর এত নরম কেন? এইটা আমার শরীর না, এটা আমার পম্পম। ও সরি, অন্ধকারে হাত কোথা থেকে কোথায় গেছে খেয়াল ছিল না। এমন ভাব করছো যেন আমি অপরিচিত কোনো মহিলা। আসলে আমার হাত পা কাঁপছে। আজকে প্রথম কোনো মেয়ের সাথে এক বিছানায়। তুমি কাঁপছো না, তোমার লুঙ্গি কাঁপছে। মানে? নিচে হাত দিয়ে দেখো। ও, এটা তো আমার মানে হিসুর যন্ত্র। কিছুদিন আগে। সাইড প্লিজ, সাইড প্লিজ। আরে সাইডই দিতে চাই না কেউ। আরে আস্তে, তুই তো ধাক্কাধাক্কি করে সবাইকে ফেলে দিচ্ছিস। 500 টাকা খরচ করে কনসার্টে আসছি, টাকা উসুল করতে হবে না? আর এইখানে এই ভিড়ের মধ্যে মানুষের আর ধুলাবালির যন্ত্রণায় আমি পাগল হয়ে যাচ্ছি। তবু আস্তে, কনসার্ট তো মাত্র শুরু হলো, থাম একটু। এভাবে উষ্টা খেয়ে পড়ে গেলে তখন ভালো হবে। বন্ধু, রাগারাগির কিছু নেই। আচ্ছা, আমি আসতেই যাব। রাজ আর নুহাস ভিড় ঠেলে একেবারে পিছন থেকে সামনে চলে এলো। এখানে শীতকালীন ফোক সং এর কনসার্ট হচ্ছে। বাইরে থেকে অনেক নামি দামি শিল্পীরা এসেছে। রাজ আর নুহাস ভিড় ঠেলে সামনে একটা জায়গা ফাঁকা পেয়ে চেয়ার টেনে বসে পড়ল। মাইকে ডাকা হচ্ছে, এবার আপনাদের জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রেয়ার পারফরমেন্স হবে। ভ্রমর গানটি নিয়ে আসছে শ্রেয়া। এই বন্ধু, এই শ্রেয়াটা কে রে? নতুন সিঙ্গার, কিছুদিন হলো একটা অডিশনের মাধ্যমে চান্স পেয়েছে। যেমন গানের গলা তেমন চেহারা। বন্ধু, আমি প্রথম দেখে ক্রাশ খেয়ে ফেলেছিলাম। তোর মুখ বন্ধ রাখ, গন্ধ আসতেছে। আর তোর পছন্দ সম্পর্কে আমি জানি। দেখার পরে যদি তুই ক্রাশ না খাস তবে আমার নামও নুহাস না। ওকে প্যারারিস না, দেখা যাক। শ্রেয়া স্টেজে আসছে। শ্রেয়া স্টেজে উঠে আসলো। শাড়ি পরিহিতা এক রমণী, কালো চাদর জড়ানো গায়ে আর গলা পর্যন্ত চুল। স্টেজে এসে মাইকে হাতে নিয়ে গান ধরলো। গান গাইছে শ্রেয়া। এতক্ষণে অডিয়েন্সের সব কথা এখন বন্ধ হয়ে গেছে। সবাই শ্রেয়ার গানে মগ্ন। কিরে রাজ, কেমন আমার ক্রাশ? এই কিরে, কোথায় তাকিয়ে আছিস? রাজ শ্রেয়ার দিকে 4 আঙ্গুল পরিমাণ মুখ হাঁ করে তাকিয়ে আছে। নুহাস ডাকছে, গালে থাপ্পড় দিচ্ছে, কিন্তু রাজের কথা কানে যাচ্ছে না। ও যেন শ্রেয়ার গানের সেই কৃষ্ণ। এই মুখে মাছে ঢুকবে তো। গানটা শুনতে দে, কত সুন্দর গান গায় মেয়েটা। কি? এবার বুঝলি তো আমি শুধু শুধু বলি না। তো বল, কয় বালতি ক্রাশ খেয়েছিস? আমি ক্রাশ খেতে যাব কেন? বন্ধু, সত্যি কথা বলতে আমি না মেয়েটার প্রেমে পড়ে গেছি। এটা মেয়ে না, অপ্সরা। বলেছিলাম তো যে আমার ক্রাশ। হপ, ও আমার প্রথম প্রেম। তোর ক্রাশ কেমনে? ভাবির প্রেমে পড়েছিস? এসব বাদ দে, ধর্মে সইবে না এসব পাপ। তুই কি ওনাকে বিয়ে করছিস যে আমার ভাবি? উনি জেগে জেগে স্বপ্ন দেখা বন্ধ কর। কেন, তোর জলে কেন? আমার জ্বলছে কোথায়? আমি জাস্ট বলছি তোকে। আচ্ছা, তুই এখানেই থাক, আমি আসছি। এইদিকে শ্রেয়ার গান শেষ হয়েছে। শ্রেয়া স্টেজ থেকে নেমে মাঠের একটু আড়ালে ফোনে কথা বলছিল। তখনই রাজ সেখান দিয়ে হিসু করে ফিরছিল। হঠাৎ মাঠের মাঝখানে অন্ধকারে কাউকে দেখে রাজ প্রথমে একটা ঘাবড়ে যায়, পরে ফোনে কথা বলছে শুনে এগিয়ে যায়। দূর থেকে লক্ষ্য করে আর কথার কণ্ঠস্বর শুনে বুঝতে পারে যে এটি শ্রেয়া। রাজ দ্বিধায় পড়ে যায়, যাবে কি যাবে না, যাবে কি যাবে না, এমন ভাবতে ভাবতে 1 পা 2 পা করে এগিয়ে যায় রাজ। মিস, আপনি কি বিজি? আমি বিজি না, বাট আপনাকে চিনলাম না তো। আমাকে আপনি চিনবেন না, আমি তেমন বিখ্যাত কেউ না, তবে আমি আপনাকে চিনি। তো বলুন আমি কে? আপনার 2টা পরিচয় আছে। একটা সারা দুনিয়া জানে, আরেকটা আমি ছাড়া কেউই জানে না। ও আচ্ছা, তো বলেন শুনি। প্রথমত, আপনি শ্রেয়া, যিনি একজন বিখ্যাত গায়িকা আর অনেক ফ্যান ফলোয়ার। আর দ্বিতীয়ত, আপনি শ্রেয়াই কিন্তু আমার মনের রানী। আপনাকে প্রথম দেখেই এমন ক্রাশ খাওয়া খেয়েছি, আমাকে যে যত বড় বাসি দিক না, আমার কিচ্ছু যায় আসে না। ধন্যবাদ, আপনার কথা শুনে খুশি হলাম আমি। শুধু খুশি হলে হবে, আমার সাথে কফি খেতে যেতে হবে। মানে? আমি আপনার সাথে কফি খেতে যাব কেন? প্রশ্নটা একটু কঠিন হলেও
এর জবাব আমার কাছে আছে। যেমন? এখানে এত মানুষ থাকতে কেউ এই সময় মাঠে এসেছে? না তো। এখানে এত মানুষ থাকতে কারোর সাথে আপনার কথা হয়েছে? না, হয়নি। আর এখানে এত ফ্যান থাকতেও কেউ আপনাকে কফি খেতে যাওয়ার জন্য জিজ্ঞাসা করতে পেরেছে? না। এর মানে এখন কি দাঁড়ায়? আমাকে আপনার সাথে কফি খেতে যেতে হবে? আমার বলার সাধ্য ছিল, আমি বলেছি। এখন আপনি যদি যেতে চান খুশি হব, না হলে ওই যে ওইখানে দাঁড়িয়ে থাকা ফ্যানদের একজন ভেবে নেব নিজেকে। থাক, আর কষ্ট খেতে হবে না। তবে আমি কফি খাই না, আমি আদা দিয়ে চা খাই। কোনো ব্যাপারই না, আসুন আজকে আপনাকে স্পেশাল চা খাওয়াবো। তার আগে ওয়েট, এই চশমাটা নেন। চশমা পড়তে যাব কেন রাতের বেলায়? আপনাকে চেনে না এমন একটাও ছেলে দেশে আছে? চা খেতে গিয়ে যদি চিনে ফেলে? ও রাইট রাইট, সরি, আসলে মাথায় ছিল না একদমই। এখন চশমাটা পরুন, আর এই যে আমার মাফলারটা গলায় জড়িয়ে নেন। রাজ শ্রেয়ার গলায় মাফলার পেঁচিয়ে দিচ্ছে, আর শ্রেয়া ড্যাব ড্যাব করে তাকাচ্ছে রাজের দিকে। একটা ছেলে মাফলার পরিয়ে দিচ্ছে শ্রেয়াকে, এটা শ্রেয়ার বিশ্বাস হচ্ছে না। হয়েছে, এবার কেউ চিনবে না। একেবারে গুপ্তচর বানিয়ে ফেলেছি। আমি নিজেই চিনব না, হয়তোবা দূর থেকে। এখন যাওয়া যাক, আমি আধা ঘন্টা সময় দিতে পারবো। আমার গার্ডরা আমাকে খুঁজবে না হলে। ওকে, তাহলে সময় নষ্ট না করে চলুন। রাজ শ্রেয়াকে নিয়ে চা খেতে গেলে সেখানকার পরিবেশ রাজের ভালো লাগলো না। একগাদা মানুষ চারিদিকে, এখানে শ্রেয়া চা খাবে কিভাবে সেটা হবে না। রাজ শ্রেয়ার হাত ধরে শ্রেয়াকে ছোট বাচ্চাদের মতো পথ দেখিয়ে মাঠে নিয়ে গেল। পাশে থাকা দোকান থেকে দুইটা টুল আর সাইড থেকে গাছ ভেঙে ভেঙে আগুন জ্বালিয়ে দিল। দোকানদার মামার কাছ থেকে ভালো করে দুইটা স্পেশাল চা বানিয়ে এনে শ্রেয়ার হাতে কাপ ধরিয়ে দিল রাজ। কি কেমন লাগছে? ঠিক আছে, এরকম ভাবে কখনো চা খাওয়া হয়নি। তাহলে আমাকে মনে থাকবে? অবশ্যই মনে থাকবে। আপনার নামটাই জানা হলো না এতক্ষণে। নামে কি আসে যায়? যদি ভবিষ্যতে দেখা হয় কখনো বা আমাদের তাকদিরে থাকে, তাহলে নাম কেন, অনেক কিছু জানবেন। আপনি কেমন যেন কবি কবি স্টাইলে কথা বলেন। কবি তো আপনার জন্য কবিতা লিখতে চাই, বাট আপনি বোঝেন না। কিছু বললেন? না, তেমন কিছু না। এই শুনুন, আমাকে না এখন যেতে হবে, আমি যাই কেমন? যাই বলতে নেই, বলুন আসি। আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো, খুবই ভালো আপনি। আপনিও খুব মিষ্টি। আচ্ছা আসি তাহলে, কেমন? ওকে, দেখা হবে আবার। শ্রেয়া চলে যেতেই রাজ সেখানেই বসে রইল। স্টেজে উঠেই শ্রেয়া আবার গান ধরল, মিলন হবে কতদিনে আমার মনের মানুষেরও শনে। এই শালা, তুই এখানে বসে আছিস কেন? আমি পুরো মাঠে খুঁজে এলাম, বাট তুই নাই। এমনি একটু ব্যস্ত ছিলাম। এবার বলো, কেন খুঁজছিলি? শ্রেয়ার গান শুরু হয়েছে, শুনবি না? শুনছি তো এখন থেকে। তুই না এতক্ষণ টিকিট করলি? আমার টিকিটের দাম উঠে গেছে। কিভাবে উঠলো? তোকে বলবো বলবো ভাবতেছি, বাট তুই বিশ্বাস করবি না বললে। কি এমন কথা যে আমার বিশ্বাসই হবে না? শ্রেয়ার সাথে বসে এতক্ষণ গল্প করলাম, আর এই যে কাপ চাও খেয়েছি। হোয়াট? কখন? কিভাবে? আমাকে বললি না কেন? ওই, তুই শ্রেয়ার সাথে ওইখানে চা খেয়েছিস? হ্যাঁ, তো এখানে অবাক হওয়ার কি আছে? আমি বিশ্বাস করি না। সেটা একান্তই তোর ব্যাপার। আর শোন, কাপগুলো এই মামার দোকানে দিয়ে আয়, আমি একটু হিসু দিয়ে আসি। নুহাস কাপগুলো হাতে নিয়ে ভাবছে যে আসলেই রাজ সত্যি কথা বলছে কিনা। তখনই দূর থেকে আসা লাউটের আলোয় নুহাস কাচের কাপে একটা মেয়ের লিপস্টিকের দাগ দেখতে পেল। মেয়েটা যে এখান দিয়ে চা খেয়েছে সেটা বোঝা যাচ্ছে। রাজ হিস্যু দিয়ে ফিরতেই নুহাস রাজকে প্রশ্ন করে, কিরে রাজ, তুই কি সত্যি শ্রেয়ার সাথে চা খেয়েছিস সেখানে? সত্যি বলতেছি, বাট তোর কথা শুনে মনে হইতেছে যে সেলফি তুলে রাখা উচিত ছিল। আমাকে ফোন দিয়ে ডাকতে পারতি তো, আমিও কথা বলতাম ওনার সাথে। আরে ভাই, আমি তখন ওই রকম মুডে ছিলাম যে তোকে ডাক দিতাম। এখন বাদ দে, ভবিষ্যতে আবার কত সুযোগ আসবে। রাজ আর নুহাস কনসার্ট উপভোগ করে সেখান থেকে চলে গেল। এইভাবে কিছুদিন কেটে গেল। আজকে রাজ একটা কনসার্টে গান গাইতে যাবে। আসলে রাজ নিজেও একজন সিঙ্গার, কিন্তু রাজ গানে তেমন মনোযোগ না, গুরুত্ব দেয় না। যখন মনে চায় গায়, আবার যখন মনে চায় না
আবার যখন মনে চাই বাদ দেয়, এই জন্যই ভালো কিছু করতে পারে না। কনসার্ট শেষ করে রাজ ওর চাচাতো বোন তুলির সাথে বাড়িতে ফিরছিল। তখনই গাড়ির সামনে কেউ হাত দেখায়। রাজ গাড়ি চালাচ্ছিল। গাড়ি ব্রেক করে জানালা খুলতেই মেয়েটি জানালার সামনে চলে আসে। কালো ওড়না দিয়ে মুখ ঢাকা, আর অন্ধকারে ভালোভাবে বোঝা যাচ্ছিল না, তাই রাজ গাড়ির লাইট জ্বালালো। আমাকে একটু লিফট দেওয়া যাবে? হ্যাঁ, তবে আপনার কণ্ঠটা চেনা চেনা লাগছে। আমরা কি আগেও কথা বলেছি? এই আপনি আপনি আরে নামটাই তো বলেননি ওই দিন। আমি ইউটিউবে ভিডিওতে আপনার গান শুনেছিলাম, কি যেন নামটা? রাজ। হ্যাঁ, আপনি রাজ। দেখলেন, বললাম না যে নাম একাই জেনে যাবেন যদি আমাদের মাঝখানে ভাগ্য থাকে। তবে এখন এখানে কি করছেন? ও হ্যাঁ, আগে গাড়িতে বসি, তারপর বলছি। শ্রেয়া গাড়িতে উঠে বসলো আর রাজ ড্রাইভ করতে লাগলো। রাজের চাচাতো বোন তুলি ফোনে গেম খেলছে। ক্লাস 8-এর মেয়ে আর কি করবে? তো বললেন না এত রাতে এইভাবে বাইরে কি করছিলেন, তাও মুখ ঢেকে? আপনার কাছে আর লুকাবো না, আসলে আমার ফ্যামিলি টাকার লোভী। আমি এত দূর এসেছি নিজের চেষ্টা আর সৃষ্টিকর্তার ইচ্ছাতে, কিন্তু ওনারা এক টাকাওয়ালা ছেলের সাথে জোর করে আমাকে বিয়ে দিতে চাচ্ছে। আজকেই বিয়ে, আমি পালিয়ে এসেছি, কিন্তু বেশিক্ষণ পালাতে পারবো না। হয়তো ওরা ঠিক খুঁজে নেবে আমাকে, আর আমিই বা কোথায় যাব? তুলি হঠাৎ গেম রেখে শ্রেয়ার দিকে তাকালো। আপনি শ্রেয়া আপু না? আপি, তুমি আমাকে চেনো? চিনবো না? এই যে ভাইয়া আপনার উপর ক্রাশ খেয়ে সারা দিন আপনার গল্প শোনায় আমাকে। ও মিথ্যা কথা বলতেছে। আমাকে মিথ্যাবাদী বানাচ্ছ? আপনি এই দেখো, ভাইয়ার ফোনের ওয়ালপেপারে তোমার ছবি। শ্রেয়া দেখলো রাজের ফোনের ওয়ালপেপারে শ্রেয়ার ছবি। এগুলো কি? আসলে আই লাভ ইউ, বাট ইটস ওকে, তোমাকে হ্যাঁ বলতে হবে না। তুমি এমনিতেই বিপদে আছো আর প্যারা দিতে চাই না তোমাকে। ভাইয়া কিসের বিপদ? তুমি আপিকে বিয়ে করে ফেলো, প্রবলেম সলভ। এই পিচ্ছি চুপ থাক। বিয়ে কি মুখের কথা নাকি? তুই বললি আর হয়ে গেল? কথাটা খারাপ বলনি আপি, বাট তোমার ভাইয়া আমাকে বিয়ে করবে না মনে হয়। এই ভাইয়া, তুমি বিয়ে না করলে আমি এইবার পরীক্ষায় ইচ্ছা করে ফেল করব, তখন তোমাকে আন্টি বকা দিবে। পিচ্ছি তুই চুপ থাক। আর শ্রেয়া, আর ইউ সিরিয়াস? কারণ আমার কোনো চয়েস নেই, বাট তোমার থেকে বেটার চয়েসও কেউ নেই। ভেবে দেখো, এটা সারা জীবনের ব্যাপার। যদিও আমি তোমাকে ভালোবাসি। আমি ভেবে দেখেছি, আর সত্যি বলতে তোমার সাথে মিট হওয়ার পর থেকে আমি একা একা বসে তোমাকে নিয়ে ভেবেছি। কেমন যেন একটা অনুভূতি কাজ করে তোমার প্রতি, আর আমি লুকিয়ে তোমার কনসার্টেও গিয়েছিলাম। কি বলবো বুঝতেছি না, বাট খুব খুশি খুশি লাগতেছে। তোমাকে আর কিছু বলতে হবে না, কাজী অফিসে নিয়ে আপিকে বিয়ে করে ফেলো, আন্টিকে আমি বোঝাবো। থ্যাঙ্কস পিচ্ছি। রাজ শ্রেয়াকে নিয়ে কাজী অফিসে গেল বিয়ে করতে। নুহাসকে ফোন করে ডাকা হলো, নুহাস সাক্ষী হলো। আসলে শ্রেয়াকে রাজের বউ হিসেবে দেখে ছেলেটা মারাত্মক শক খেয়েছে। কথা বন্ধ হয়ে গিয়েছিল ওর। রাজ বাড়িতে ফিরল শ্রেয়াকে নিয়ে। শ্রেয়াকে দেখে রাজের আম্মু অনেক খুশি হলেন, কারণ শ্রেয়ার যা চেহারা আর ব্যবহার যে কেউ মুগ্ধ হবে। শ্রেয়াকেও আর পছন্দের বিরুদ্ধে কাউকে বিয়ে করতে হলো না, আর রাজও নিজের পছন্দের মানুষটাকে জীবন সঙ্গী হিসেবে পেল। তোমার নাভিটা এত সুন্দর কেন? আমি কি জানি, আর তুমি আমার পেটে হাত দিচ্ছ কেন? ভাবতেছি এই পেটে আমার জুনিয়রকে কিভাবে ইনস্টল করা যায়। খালি দুষ্টু চিন্তা ভাবনা। ম্যাডাম, আজ আমাদের বাসর রাত। বাসর রাত যেহেতু, আমাকে গল্প শুনিয়ে মন না ভরিয়ে আদর করে মন ভরাও। আমি তো এই সুযোগের অপেক্ষা করছিলাম। আমাকে ভালোবাসা দিয়ে মন ভরিয়ে দাও। আজকে এমন আদর করব সারা জীবন মনে রাখবে। এই আস্তে, মেকআপ নষ্ট হবে তো। তোমার মেকআপ আমি করাচ্ছি, সকালে দেখতে পাবা সারা শরীরে কতটা আদর করেছি। যা দুষ্টু। 3 মাস আগের কথা। প্রতিদিনের মতো সিফাত আজও রেডি হয়ে বাড়ি থেকে বের হচ্ছিল মাঠে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য। বের হবে এমন সময় একটা মেয়ে আর একজন বৃদ্ধ মহিলা ওদের দরজার সামনে এসে দাঁড়ায়। সিফাত সন্দেহপূর্বক এগিয়ে গেল। আপনারা এখানে কার কাছে এসেছেন? আসলে আমি একটা রুম ভাড়া নিয়েছি, এখন থেকে এখানেই থাকবো। জাস্ট ফ্ল্যাটের চাবিটা নিতে এসেছি।
সিফাত মনে জোর দিতেই ওর মনে হলো ওদের উপরের ফ্ল্যাটটা ফাঁকা পড়ে আছে, ওর আম্মু হয়তো ভাড়া দিয়েছে। হঠাৎ পেছন থেকে সিফাতের আম্মু ওর মাথায় ঘুষি মারে। আপনারা বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসুন প্লিজ। এই, তুই দরজা আটকে দাঁড়িয়ে আছিস কেন? মা, আমি তো জানতাম না রুম ভাড়া দিয়েছো, তাই প্রশ্ন করলাম। সিফাতের কথা শুনে ওর আম্মু আর ওকে কিছু বলল না। ঘর থেকে উপরে ফ্ল্যাটের চাবি এনে মেয়েটার হাতে দেয়। চাবি পেয়ে মেয়েটা সোজা উপরে চলে যায়। সিফাতের আড্ডা দিতে দিতে প্রায় বেলা পেরিয়ে যায়। হাতের ঘড়ির দিকে তাকাতেই দেখতে পাই যে সন্ধ্যা প্রায় হয়ে গেছে। সিফাত এক দৌড় দিল বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে পৌঁছেই খিচুড়ির ঘ্রাণ পেল সিফাত। আম্মু, খিচুড়ি রান্না করেছো কখন? আমি রান্না করিনি। ওই তো আমাদের উপরের ফ্ল্যাটটা যেই মেয়ে ভাড়া নিয়েছে, ওই মেয়ে এসে খিচুড়ি দিয়ে গেল। এরকম একটা মেয়ে যদি আমার বউ হতো। কি রে, তুই কিছু বললি? বললাম যে খিচুড়িটা ভালো হয়েছে। সিফাত সিঁড়ি দিয়ে উপরের ফ্ল্যাটের দিকে যায়, উদ্দেশ্য বেল বাজিয়ে দৌড় দেবে, কিন্তু তখনই কেউ দরজা খুলল। আপনি এ সময়ে এখানে? এই যে ভাইয়া, শুনছেন? কি ভাবছেন এত? মেয়েটির ভাইয়া ডাক শুনে সিফাতের হুঁশ ফিরে যায়। ওহে মেয়ে, বয়ফ্রেন্ডের বয়সী ছেলেকে ভাইয়া বলতে লজ্জা করে না? জি মানে, ভাইয়াকে ভাইয়া ডাকবো না তো আর কি ডাকবো? সাইয়া সাইয়া? সাইয়া ডাক শোনার মতো ভাগ্য আমার হয়নি। কেন ভাইয়া, আপনি কি ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছেন? আমি রিলেশন করলে না ছ্যাঁকা খাবো। আমি পিওর সিঙ্গেল। আহারে, কত কষ্ট তো। আসেন, ভেতরে আসেন, চা করি। চায়ে চিনি বেশি হবে আর দুধ বেশি। সিফাত মেয়েটির পিছনে তার রুমে যাচ্ছে। আমি লামিয়া। আর আপনার পরিচয়? আমি সিফাত। আর কিছু জানতে চাও? না গো ভাইয়া। আবারও ভাইয়া? একবার সাইয়া ডাকলেও পারো। আচ্ছা ঠিক আছে, আর ভাইয়া ডাকবো না। এবার হয়েছে? আচ্ছা, আমি আজ আসি। আম্মু খুঁজতেছে হয়তো। কেন বলবেন, উপরের ফ্ল্যাটে ছিলাম। পানি ছাড়া চিবিয়ে খাবে? ও আচ্ছা, তাহলে যেতে পারেন। বাই বাই। লামিয়াকে বিদায় জানিয়ে সোজা নিজের রুমে চলে গেল সিফাত। সকালবেলা কি রে, আর কতক্ষণ ঘুমাবি? এবার উঠ। তোর বাবা এসে একবার দেখে গেছে, যদি দেখে এখনো ঘুমাচ্ছিস, রক্ষে থাকবে না। পড়ালেখা শেষ করেছিস, বাবার কোম্পানিটাও তো একটু সামলাতে পারিস। সেই ফিকে তো তোর কোনো খেয়াল থাকে না। আব্বুকে বলে দিও ওসব আমার দ্বারা হবে না। আমার পড়ালেখা অন্য কাজের। সিফাতের কথা শুনে ওর আম্মু চলে গেল। সিফাতও উঠে পড়ল, কারণ ওর আব্বু জানতে পারলে রক্ষে থাকবে না। নাস্তা করে সিফাত বাইরে বেরোলো হাঁটতে। হাঁটতে হাঁটতে হঠাৎ চোখ পড়ে একটা মেয়েকে। একটা ছেলে উত্ত্যক্ত করছে। ও দৌড়ে মেয়েটির কাছে যায়। ছেলেটা ওকে দেখেই মেয়েটির ওড়না ছেড়ে পালিয়ে যায়। সিফাত রাস্তা থেকে ওড়নাটা কুড়িয়ে নিয়ে যেই না মেয়েটিকে দিতে যাবে, তখনই দেখল মেয়েটি আর কেউ না, লামিয়া। লামিয়া কাছে এসে সিফাতকে জড়িয়ে ধরে লামিয়া কাঁপছিল ভয়ে। আমাকে একটা কল করলেই পারতে, ওর হাত কেটে আজকে শোপিস বানাতাম। আমার মাথায় তখন এত কিছু আসেনি। লামিয়া, তুমি এখানে নতুন আর ভালো করে জানো এখনকার ছেলেরা ঠিক তেমন। একটা মেয়েকে ফাঁকা পেলে কখনোই ছাড়বে না। ভাগ্যিস আমি এসে পড়েছিলাম, নয়তো কি হতো একবার ভেবে দেখেছো? আর কোনো উপায় নেই আমার। কলেজে যাওয়ার এই একমাত্র রাস্তা এটা, আর কলেজ মিস তো করা যাবে না। তাহলে প্রতিদিন আমি তোমাকে বাড়ি থেকে কলেজ অবধি নিয়ে আসবো, আবার কলেজ থেকে বাড়িতে নিয়ে যাব, কেমন? আমার জন্য রোজ এত কষ্ট করবেন আপনি? হুম, এতে কষ্টের কি আছে? তোমার জন্য এইটুকু নিহাতি সামান্য ব্যাপার আমার কাছে। ওই দিনের পর থেকে ওদের সম্পর্কটা ঘনিষ্ঠতা পেতে থাকে। সিফাত এখন লামিয়ার অনেক ক্লোজ। ওদের ঘোরাঘুরি, কথাবার্তা আর 10-5টা প্রেমিক প্রেমিকার মতোই। অনেকদিন পর আজ লামিয়াদের কলেজে এক অনুষ্ঠান সিফাতকে আগে থেকে লামিয়া ইনভাইট করেছে।
কলেজে অনুষ্ঠান বলে আজ লামিয়া শিফাতের আগে কলেজে চলে গেছে। শিফাত ঘুম থেকে উঠে ব্ল্যাক জিন্স আর হোয়াইট কালারের একটা টি শার্ট পরে লামিয়াদের কলেজে যায়। শিফাত কলেজে এসে লামিয়াকে খুঁজতে খুঁজতে স্টেজের কাছাকাছি চলে এলো। দেখতে পেল লামিয়া স্টেজে উঠছে নাচতে। লামিয়া নাচছিল আর শিফাত এক দৃষ্টিতে তাকিয়ে দেখছিল। নাচ শেষ হতেই লামিয়া শিফাতের কাছাকাছি এসে দাঁড়ালো। এই যে এখানে এইভাবে দাঁড়িয়ে আছেন কেন, আর এইভাবে তাকিয়েছিলেন কেন? এভাবে তাকালে কেউ মনোযোগ দিয়ে কিছু করতে পারে? আমি না হয় চেয়েছিলাম, তাকিয়েছিলাম, কিন্তু তুমি কেন আমার দিকে তাকিয়েছিলে? এই জন্যই তাকাতে হবে। হ্যাঁ, আর আমি দর্শকদের দেখছিলাম। পারে, আমিও তো একজন দর্শক। যাই হোক, তুমি বুঝবে না। যাকগে, অনুষ্ঠান তো শেষ হলো, এবার বাড়ি যাওয়া যাক মিস লামিয়া। হ্যাঁ, অবশ্যই, চলেন। এতক্ষণ শুনলেন লামিয়ার সাথে কাটানো শিফাতের কাটানো প্রত্যেকটা মুহূর্ত, আর এখনই আসবে সেই মুহূর্ত যেই মুহূর্তে শিফাতের পুরো পৃথিবী থেমে যায়। আচ্ছা, তুমি কি কাউকে ভালোবাসো? হঠাৎ এই প্রশ্ন কেন করলে? না, মানে এত সুন্দর মেয়ে, তার কোনো বয়ফ্রেন্ড কিংবা ভালোবাসার মানুষ থাকবে না, এটা তো হতে পারে না। ঠিকই ধরেছ। হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড আছে। লামিয়ার কথা শুনে শিফাতের পুরো পৃথিবী যেন থমকে গেল। মানে তোমার বয়ফ্রেন্ড আছে, আর এই কথা তুমি আমায় আগে বলনি কেন? এতদিন তাহলে আমার সাথে এত কথা, ঘন্টার পর ঘন্টা চ্যাটিং, সব মিথ্যে। তুমি আমায় কখনো জিজ্ঞেস করোনি, আমি বলবো কিভাবে? আর জিজ্ঞেস করলে তাই বললাম। তোমার এত কথা আমি শুনতে চাই না। যার সাথে প্রেম করো আমি জানতে চাই না, তার সাথে ব্রেকআপ করে দিবে এটাই জানি। সিফা, তোমার মাথা ঠিক আছে? 3 বছরের রিলেশন আমাদের, আর তোমার কথায় এসে আমি তাকে ছেড়ে দেব? আর আমি যে তোমায় ভালোবেসে ফেলেছি সেটা? তুমি আমায় ভালোবাসো মানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমায় ভালোবাসি, আর আজই আমি তোমায় বিয়ে করব, মিলিয়ে নিও। সিফা, তুমি পাগলামো করছো। এই পৃথিবীতে আমার মা ছাড়া আর কেউ নেই, আর ও বলেছে আমাদের বিয়ের পর ও মাকে আমাদের সাথে রাখবে। আমিও আন্টিকে আমাদের সাথেই রাখবো। এত এত বাড়ি, এত টাকা থেকে কি লাভ যদি আন্টিকে আমার সাথে না রাখতে পারি? আমি তোমাকে ভালোবাসি না। তুমি না বাসো, আমি তো তোমায় ভালোবাসি। তোমার সাথে কথা বলা মানে একটা পাগলের সাথে বকবক করা। এই বলে লামিয়া শিফাতকে একা রেখে চলে যায়। শিফাত ওর কথা ভাবতে ভাবতে পথ ধরে হাঁটতে থাকে। এক পর্যায়ে বাড়ি অবধি পৌঁছে যায়। ওর মাকে লামিয়ার কথা বলে ওর মা কথা মতো লামিয়ার আম্মুর সাথে ওদের দুজনের বিয়ের কথা বলে। লামিয়ার মা বিয়ের প্রস্তাবে রাজি হয়। শিফাত লামিয়াকে ফ্ল্যাটে না দেখে ছাদে যায় আর দেখে ও ফোনে কার সাথে কথা বলছে। শিফাত আড়াল থেকে লামিয়ার সবটা কথা শুনে ও আর লামিয়াকে ডাক দিল না, চলে এলো সেখানে। লামিয়া রুমে এসে ওর আম্মুর মুখ থেকে সবটা শুনতে পায়। লামিয়া বিয়ের ব্যাপারে শুনে খেপে যায় আর ওর আম্মুকে ব্যাগ গোছাতে বলে আজকে এখান থেকে চলে যাবে রকির সাথে। বাড়ি থেকে বের হতেই একটা কালো জিপ এসে সামনে দাঁড়ায় আর ওর মুখে কিছু একটা স্প্রে করে লামিয়া জ্ঞান হারায়। জ্ঞান ফিরতেই নিজেকে একটা রুমে বেডের সাথে বাঁধা অবস্থায় আবিষ্কার করে। সিফাত, কোথায় তুমি? আমি জানি এই কাজ তুমি ছাড়া কেউই করবে না। ও, তোমার জ্ঞান ফিরেছে? আমাকে এভাবে ধরে আনার মানে কি? শোন করতে চাইছো নাকি? আমি ওই ধরনের ছেলে না হলে এতক্ষণ যা করার করে ফেলতাম। তাহলে আমাকে বেঁধে রাখার কারণ কি? আমি চাই তোমার চোখ খুলে দিতে, যাতে কি করছো না করছো তা মাথায় থাকে। আর বাসা থেকে কার জন্যে পালাচ্ছিলে? আমার বয়ফ্রেন্ড রকির জন্য। ওকে আমি কথা দিয়েছি, ওকে বিয়ে করব। কথাটা ভেঙে দাও। সিফাত, আমি জানি তুমি ভালো ছেলে, আর আমি রকিকে কথা না দিলে তোমাকে অবশ্যই বিয়ে করতাম। ও আমার জন্য সুইসাইড পর্যন্ত করতে গেছে। ওইসব এখনকার ছেলেদের ফ্যাশন, ওসব দেখে ভালোবাসা হয় না পাগল। আমাকে ছেড়ে দাও, আমি তোমার বকবক শুনতে চাই না। ছেলেটা ভালো না, আর আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। আচ্ছা, আমার বাথরুমটা খুলে দাও। কেন ওই লম্পটটার কাছে যাবা? খোলো, তারপর বলছি। শিফাত লামিয়ার হাতের বাঁধনটা কবুলে দেয়।
বাঁধনটা খুলে দিতেই লামিয়া শিফাতকে কয়েকটা থাপ্পড় দেয়। শিফাত থাপ্পড় খেয়ে হাসতে থাকে। আমায় থাপ্পড় মারলে? জুতা দিয়ে বাড়ি দেওয়ার দরকার। আচ্ছা ভালো, আমার এটাই প্রাপ্য। তোমাকে ভালোবাসার শাস্তি হয়তো এটাই। ধন্যবাদ লামিয়া। বুঝতে পেরেছো, এটাই অনেক। এখন আমাকে যেতে দাও। যাব, তার আগে কিছু হিসাব পরিশোধ করে দিয়ে যাই, না হলে পরে আফসোস হবে। এই রাসেল ওই রকিকে নিয়ে আয় এখানে। এই যে বন্ধু, শালাকে ধরে এনেছি। ও তো অনেক পপুলার। আমার মামাকে বললাম, উনি এক নামে চিনে গেছেন। এক নাম্বার ফ্রডও, মেয়েদের বিদেশে এই দেখ ফাইল, ওর নামে কতগুলো কেস রানিং। ও কিছুদিন আগে জেল থেকে পালিয়েছে। এইসব মিথ্যা কথা রকি, এইসব কাজ কখনোই করতে পারে না। এইগুলো দেখো আগে, তারপর আরো প্রমাণ আছে। লামিয়া যতই মানা করুক, নিজের প্রিয়জনের নামে এসব শুনে ফাইলগুলো হাতে নিল আর দেখতে লাগলো। কয়েক পৃষ্ঠা উল্টাতেই আর কিছু ফটো দেখতেই লামিয়ার হাত থেকে ফাইলটা পড়ে গেল। চমকে গেলে? ওয়েট, কেবল তো শুরু। এই যে এই ভিডিওটা দেখো। তবুও দেখাতে বাধ্য হচ্ছি, কারণ তুমি যথেষ্ট বড় ভিডিওটা দেখার জন্যে। রকি এসব কি তুমি? লামিয়া ভিডিওতে রকিকে এক মেয়ের সাথে অবস্থায় দেখে জ্ঞান হারালো। বন্ধু, ভাবি তো অজ্ঞান হয়ে গেল। এতটুকু দেখেই এই অবস্থা? একটু পানি নিয়ে আয় তো, ওর জ্ঞান ফেরানো দরকার। যা হবার আজকেই হবে, তাতে ও যতই কষ্ট পাক। পানির ছিটা দেওয়া হলো লামিয়ার মুখে। লামিয়ার জ্ঞান ফিরল। লামিয়া কান্না করতে লাগলো। রকি তুমি কেন করলে এমনটা আমার সাথে? আমি তো তোমাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করতাম। আমাকে দোষ দিয়ে লাভ নেই, কারণ আমি এটা নতুন করে না। আর লুকিয়ে কি লাভ যখন সব প্রমাণ সামনে? আমার সাথে এমনটা কেন করতে গেলে? আর কাউকে পেলে না? আসলে তোমাকে আমার ভালো লাগে। যাই হোক, এখন এসব প্রমাণের সামনে আর মুখে কিছু বললে তোমাকে অপমান করা হবে। তবে আমাকে মাফ করে দিও। চোর হলেও ইমান আছে। রাসেল, ওরে নিয়ে যা পুলিশ হেফাজতে। তুই ভাবিকে সামলা, আমি ওরে দেখতেছি। ওয়েট রাসেল, 1 মিনিট। রাসেল রকিকে নিয়ে দাঁড়ালো। লামিয়া উঠে গিয়েই জুতা খুলে রকিকে কয়েকটা বাড়ি দিল। রকি হাসতে লাগলো। লজ্জা শরম একটু নিয়ে দেখা যাচ্ছে। যখন প্রেম করেছিলে তখন মনে ছিল না? আর আজকেও না আটকালে এতক্ষণে আমার হয়ে যেত তোমার দেহটা আর তুমি। এই রাসেল, ওরে নিয়ে যাও এখান থেকে। ওরে দেখলে আমার বমি আসতেছে। আচ্ছা ভাবি। রাসেল রকিকে নিয়ে চলে গেল। রাসেল চলে যেতেই শিফাত চলে যেতে নিল। আই কোথায় যাচ্ছ? যেখানে যাওয়ার সেখানে, বাসায়। আমাকে নিয়ে যাবা না? নিয়ে যাওয়ার মতো অধিকার নেই। আচ্ছা ভালো, যাও যাও, সবাই চলে যাও। আমি তো ভালো না। সবাই ভালো, তবে আমি খারাপ। থাক, এসব বলে লাভ নেই, ভালো থেকো। এই ভালোবাসা ছিল তোমার মনে? সবাই চিট করে আমার সাথে। কেন, আমি তো বিয়ে করতেই চাচ্ছিলাম, তুমি তো পালাচ্ছিলে। মানুষ মাত্রই ভুল হয়, আর মানুষ ভুল বুঝলে তাকে ক্ষমা করে দিতে হয়। লামিয়া, জানো তোমার সাথে রাগ করে থাকতে পারি না, তবু এসব কেন করো? আর আমাকে যে থাপ্পড় দিলে, এটার বিনিময়ে কিছু নিবে না? আমাকেও থাপ্পড় দাও, এটা আমার শাস্তি। তবু ছেড়ে যেও না। শিফাত লামিয়ার দিকে এগিয়ে আসে, হাত উঁচু করে। লামিয়া চোখ বন্ধ করে ফেলে, কিন্তু লামিয়া চোখ খোলে ঠোঁটে কারো স্পর্শ পেয়ে। চোখ খুলতেই দেখতে পায় শিফাত লামিয়াকে চুমু খাচ্ছে। লামিয়া শিফাতকে জড়িয়ে ধরে। এর 2 দিন পরেই পারিবারিকভাবে ওদের বিয়ে হয়। আর বাসর রাতে কি হলো তা তো দেখলেনই প্রথমে। একটা কথা মনে রাখবেন, ভালোবাসা ভালো, তবে অন্ধ ভালোবাসা ভালো না।